বেশ কিছুক্ষণ যাবৎ ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পেলাম না। অনেকটা কৌতূহল নিয়ে মিমির বিছানার কাছে গিয়ে ওর কপালে খানিকটা স্পর্শ করে ডাক দিতে যাব, ঠিক তার পরক্ষণে আমার হৃৎপিণ্ডটা একটু ধুপ করে প্রকম্পন হলো। আমি আকস্মিক ওর কাছ থেকে কিছুটা দূরে সরে গেলাম, আর ঠিক পর মুহূর্তেই মিমিকে ধরে জড়িয়ে চিৎকার করে কেঁদে উঠলাম। পাশের রুম থেকে আমার মা চিৎকার শুনে দৌড়ে এসে ঘটনার আকস্মিকতায় তিনিও হতভম্ব হয়ে স্থির চিত্তে দাঁড়িয়ে রইলেন। মিমিকে আমি বিয়ে করেছিলাম বাবা মায়ের পছন্দেই, জীবনে কখনো প্রেম করিনি, আর এসবে আমার আগ্রহ ছিল না একদম। একদিন হুট করে মা নিয়ে গেলেন মেয়ে দেখতে, আর সেদিন আমি সত্যিই মিমির সৌন্দর্যে বিমোহিত হয়ে নিজেকে আর আটকাতে পারিনি। কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলাম। এরপর সবকিছু পার চুকিয়ে অবশেষে মিমিকে আমি নিজের ঘরের বউ করে আনলাম। লোকমুখে অনেক শুনেছি যে সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয় আর স্বামীকে তেমন পাত্তা দেয় না, কিন্তু মিমি ছিল তার সম্পূর্ণ উল্টো। তবে একটি বিষয় আমার কাছে বেশ খারাপ লাগতো, আর তা হলো আমার স্ত্রীর প্রয়োজন ছাড়া একটি কথাও বলতো না কখনো কারোর সাথে, এমনকি আমার সাথেও না। অফিস শেষে বাড়ি ফিরলে ওকে সামনে বসিয়ে কেবল আমি বকবক করতাম, আর মাঝে মধ্যে ও কেবল হু হা শব্দ করত আর আমার সামনে অন্যমনস্ক হয়ে বসে থাকতো। আমি প্রায়শই মিমিকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা মিমি, সবসময় আমি কথা বলি কিন্তু তুমি তো কিছুই বলো না, আর তুমি মাঝে মধ্যেই কোথায় হারিয়ে যাও বলো তো? আমার কথা শুনে ও খানিকটা মায়ামাখা হাসি দিয়ে বলে, দুজনেই যদি বক্তা হই তাহলে শ্রোতা কে হবে? তুমি বলো। মিমির যুক্তি শুনে আমি মুচকি হাসি দিয়ে ওর কথার প্রতি উত্তরে নিজেই আবার জিজ্ঞাসা করি, আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমার সাথে সত্যিই সুখে আছো? সুখে আছি মানে? তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। একজন স্বামী যে তার স্ত্রীকে এতটা সময় দেয়, এর থেকে আর বেশি সুখ কি বা হতে পারে, তুমিই বলো। মিমির কথা শুনে স্বভাবতই আমার চোখ দুটো আনন্দের জোয়ারে খানিকটা ঝাপসা হয়ে আসতো। আমার পরিবারের মানুষগুলো না কেমন যেন মিমিকে তারা এতটাই ভালোবাসে যে আমি আপন ছেলে হওয়া সত্ত্বেও আমার প্রতি ভালোবাসাটা যেন নিতান্তই তুচ্ছ। লোকে বলে বেশি সুখ কখনোই ভালো না, কারণ এটা নাকি ঝড় আসার আগাম বার্তা। আমাদের পরিবারের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। একদিন আমার স্ত্রী আমাকে হুট করে বলে ওর বুকে নাকি মাঝে মধ্যেই প্রচণ্ড ব্যথা হয়। আমি কিছুটা কৌতূহল আর ভয় মাখা কণ্ঠে বলে উঠলাম, কবে থেকে ব্যথা হচ্ছে? মিমি কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলে, এই 2-3 মাস হবে। ওর কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে পরক্ষণে ওকে রাগান্বিত স্বরে বলি, মানে এতদিন তোমার বুকে ব্যথা আর আমাকে কিছুই জানাওনি? এক্ষুনি ডাক্তারের কাছে চলো। সেদিন আমি ডাক্তারের কাছে মিমিকে নিয়ে গিয়েছিলাম ঠিকই, তবে আমার হৃদয়টা যে এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে তা যেন আমার ভাবনাতেই আসেনি। ডাক্তারকে আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি রিপোর্ট ঠিকভাবে দেখছেন তো? আপনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন। ডাক্তার বারবার আমার একই প্রশ্ন শুনে সেও বেশ বিরক্ত হয়ে আমাকে বলল, আরে ভাই, আমরা তো আর ঘাস খেয়ে ডাক্তার হইনি। আমি আপনাকে বারবার বলছি যে আপনার স্ত্রী ক্যান্সারের লাস্ট স্টেজে আছে। আপনার যদি এতই সন্দেহ থাকে তবে অন্য কাউকে দেখাতে পারেন। ডাক্তারের কথা শুনে আমি সত্যিই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার শূন্য আকাশটা যেন বায়ুমণ্ডলহীন এক নিকষ কালো অন্ধকারে রূপ। নিজের দুঃখকে বলিদান দিয়ে আমি চেষ্টা করেছিলাম যাতে মিমি নিজের অসুস্থতার কথা না জানতে পারে। আমার পরিবারে এই দুঃসংবাদ শোনার পর স্বভাবতই সকলের মাথায় বাজ পড়ার মতো এক চেতনার আবির্ভাব ঘটে। আমি হাজারো চেষ্টা করে যাচ্ছিলাম এত বড় একটি ঘটনা আড়াল করে মিমিকে সুস্থ করে তোলার, কিন্তু আমি পারিনি প্রভুর ক্ষমতার ঊর্ধ্বে যেতে। তিনি তো মহিয়ান। আমার স্ত্রীর মৃত্যু 2 দিন পার হয়ে গেছে, কিন্তু ঘরের মানুষগুলোর মাঝে আর সে আগের সুখের আমেজটা নেই। আমার মা এখনো মাঝে মধ্যে মিমিকে হারানোর কষ্টে মানসিক রোগীর ন্যায় ডুকরে কেঁদে ওঠেন। বাবা ব্যালকানিতে বসে ঘন্টার পর ঘন্টা অদূর আকাশের দিকে তাকিয়ে থাকেন, আর ছোট বোনটা যেন কাঁদতে কাঁদতে নিজের চোখে অবশিষ্ট জলটুকুও খুইয়ে ফেলেছে। বিকেলে হঠাৎই আলমারি থেকে মিমিকে দেওয়া আমার প্রথম উপহারের শাড়িটা বের করতে যাব, ঠিক তখন একটি বাদামি রঙের ডায়েরি আলমারি থেকে মেঝেতে পড়ে যায়। অজস্র কৌতূহল নিয়ে ডায়েরিটা হাতে করে মিমির শখের হেলানো চেয়ারটাতে বসে প্রথম পৃষ্ঠা খুলতেই একটি কালির কারুকার্যে লেখা নামটা দেখতে পেলাম, সামির। কিন্তু আমার তো কোনো কালেই সামির নাম ছিল না। তবে এটা কোন সামিরের নাম?
কোন সামিরের উদ্দেশ্যে লেখা? এত সব ভাবতে ভাবতে আস্তে আস্তে পৃষ্ঠাগুলো উল্টিয়ে যতই ডায়েরি লেখাগুলো পড়ছি ততই আমার হাতের প্রকম্পন ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে। তার মানে মিমি বিয়ের আগে সাবির নামে কাউকে ভালোবাসত। ডায়েরির 2-3 পেজ পরেই লেখা, সামির তুমি হয়তো আমাকে অনেক বিশ্বাসঘাতক ভাবছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমার দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে তোমাকে ছেড়ে যাইনি। বাবা মা আমাকে বাধ্য করেছিল তোমাকে ছেড়ে দিতে। আচ্ছা তুমি বলো, বাবা মা যদি বলে তাদেরকে নয়তো তোমাকে এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে, তখন আমার কি করা উচিত? আচ্ছা কোনো সন্তান কি তাদের বাবা মায়ের দোয়া ছাড়া সুখী হতে পারবে? জানো আমার স্বামীটা না আমার খুব খেয়াল রাখে, একদম ঠিক তোমার মতোই, কিন্তু তবু আমি তোকে তোমার স্থানে বসাতে পারিনি। হয়তো আবেগের বশে তোমার নামটা এখনো হৃদয় গহীনে খোদাই করা, যেটা 1000বার মুছতে চেয়েও আমি পারিনি। আমার চোখ থেকে এখন একটু অশ্রু বের হয় না, কারণ প্রতি রাতে তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ শুকিয়ে গেছে। আর আগের মতো আমি কথাও বলি না, কিন্তু আমার স্বামীটা খুব বকবক করে জানো তো, অথচ এসব আমার কাছে একটু বিরক্ত লাগে না। ইদানিং বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মনে হচ্ছে বাঁচব না। আচ্ছা তুমি কি কখনো এই ডায়েরিটা পড়ার সুযোগ পাবে? আর পেলেও একটুখানি পড়ে দেখবে, নাকি আমার প্রতি ঘৃণা থেকে এটা ছুঁড়ে ফেলে দেবে? জানো সামির, আমার স্বামী আর শ্বশুরবাড়ির মানুষগুলো আমাকে এতই ভালোবাসে যে আমার ক্যান্সারের কথা তারা আমার থেকে আড়াল করে রেখেছে, যাতে আমি জেনে কষ্ট না পাই। অথচ আমি কিন্তু আগের থেকেই এটা জেনে ফেলেছি। এই কদিনে আমার স্বামী আমার প্রতি যতটা খেয়াল রেখেছে তাতে আমি যেন তার প্রতি বিন্দু বিন্দু ভালোবাসা অনুভব করছি। কিন্তু তোমার পাল্লাটা সবসময় ভারী থাকবে। তুমি একদিন খুব বড় হবে, আর সেদিন আমাকে নিজের প্রভাব প্রতিপত্তি দেখাতে আসবে। কিন্তু কষ্টের কথা হলো আমি সেদিন লজ্জা পাবার সুযোগটাই পাবো না, কারণ তার আগে আমার পরকালের ট্রেনে উঠতে হবে। ডায়েরির এতটুকু পড়ার পর আমি আর স্থির থাকতে পারলাম না। কোন এক অজানা কারণে আমি ডায়েরিটা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম। মিমি মারা যাবার 5 বছর হয়ে গেছে। পরিবারের সবাই এখন শোক কাটিয়ে উঠে আমার দ্বিতীয় বিয়ে করার কথাও বলছে, কিন্তু আমি বাবা মাকে বলে দিয়েছি এসব বিষয়ে যেন তারা কখনোই আমাকে জোর না করে, তাই তারাও আর এসবে জোরদার করেনি। আজ হঠাৎই অফিস থেকে বাসায় ফিরবো, ঠিক তখনই দেখতে পেলাম একজন স্যুট কোট পরা যুবক নিজের দামি গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে আসলেন এবং সাথে সাথে হাতটা আমার দিকে এগিয়ে দিলেন। আমি কোনো কিছু না ভেবে হাতটা বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করলাম। লোকটি এমন হুটহাট করে হ্যান্ডশেক করতে দেখে আমি বেশ কিছু সময়ের জন্য তাকে পরখ করে নিলাম। তিনি হাসি মুখে এবং দাম্ভিক সুরে বললেন, কি ভাই, অবাক লাগছে তাই তো? লাগারই কথা। আপনি আমাকে না চিনলেও আপনার স্ত্রী খুব ভালো করেই চেনে আমাকে। জানেন তো, মেয়ে হলো এমন এক জাতি যারা টাকার কাছে নিজের দেহকে অকাতরে বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। একসময় আমার টাকা ছিল না বলে আপনার স্ত্রী আমাকে হেয় করে এবং আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে চলে গিয়েছিল। আমি চাইলেই তখন নিজেকে শেষ করে দিতে পারতাম, কিন্তু তা করিনি, কারণ ওকে দেখাতে হবে তো যে আমিও পারি টাকা ইনকাম করতে আর গাড়ি বাড়ি করতে। আজ আমার সবকিছু আছে জানেন তো, কিন্তু একটি জিনিস আমার আশেপাশে দেখলে আমার মাথায় আগুন ধরে যায়, তা হলো নারী। তার কথার মাঝে আমি তাকে বললাম, আপনার নামটা সামির তাই তো? আমার কথা শুনে সেখানে একটু অবাক হলো এবং আমার দিকে তাকিয়ে বলল, আপনি জানেন কিভাবে? জেনেছি কোনো এক রকম ভাবে, তবে আপনার জন্য আমার স্ত্রী একটি উপহার আমানত রেখেছিল আর বলেছিল আপনার সাথে যদি কোনোদিন দেখা হয় তবে সেটা দিয়ে দিতে। এই বলে নিজের অফিসের সাইড ব্যাগ থেকে ডায়েরিটা বের করে সামিরের দিকে এগিয়ে দিলাম। সেদিন ডায়েরিটা পাওয়ার পর আমি এক মুহূর্তও সেটাকে আমার হাতের নাগালের বাইরে রাখিনি, বরং সবসময় নিজের কাছেই বহন করতাম। আমার বিশ্বাস ছিল হয়তো কোনো না কোনো দিন একটি ছেলে আসবে, আর সেটা আমার কাছেই। পরদিন যখন অফিস শেষে বের হব, ঠিক তখনই অনেকটা দ্রুত গতিতে সেই স্বামীর আমার হাতটা বেশ অসহায়ের মতো ধরে বলল, ভাই প্লিজ একবার আমাকে মিমির সাথে কথা বলার সুযোগ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি আর কোনোদিন আপনার নিকট কিছু চাইতে আসবো না। আমি শুধু ওর কাছে একবার ক্ষমা চাইব। আমি নির্লিপ্ত স্বরে তাকে উত্তর দিলাম, চলুন তবে। আমার কথা শুনে স্বামী অনেকটা উৎফুল্ল মুখবয়বে আমার সাথে এগিয়ে চলল। কবরস্থানের সামনে নিয়ে আসতেই ছেলেটি অবাক চিত্তে আমার দিকে তাকে জিজ্ঞাসা করে, এ কি ভাই, এখানে নিয়ে আসলেন কেন? এটা তো কবরস্থান। আমি মিমির শায়িত স্থানের দিকে আঙুল তাক করে বললাম, ওইখানে মিমি শুয়ে আছে।